স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্স সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় 10 নম্বর বা 20 নম্বরে আসতে পারে। প্রশ্নটা কি আছে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। প্রশ্নটা হচ্ছে সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্ব আলোচনা করো। এর আগে আমি তোমাদের সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব আলোচনা করো এই প্রশ্নের উত্তরটা করিয়েছিলাম। প্রথমে তোমাদের আজকে যে প্রশ্নের উত্তরটা আলোচনা করতে চলেছি, প্রথমে বিষয়বস্তুটা সংক্ষেপে আলোচনা করব, তারপরে প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের জানতে হবে সার্বভৌমিকতা কী জিনিস। দেখো, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 4টে বৈশিষ্ট্য আছে। সেই 4টে বৈশিষ্ট্যর মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে সার্বভৌমিকতা। আর এই সার্বভৌমিকতা হচ্ছে রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই সার্বভৌমিকতা। সার্বভৌমিকতার অর্থ হচ্ছে চূড়ান্ত ক্ষমতা। সার্বভৌমিকতার অর্থ কি? সার্বভৌমিকতার অর্থ হচ্ছে চূড়ান্ত ক্ষমতা। এই সার্বভৌমিকতা এত গুরুত্বপূর্ণ হওয়ার সত্ত্বেও সার্বভৌমিকতার অস্তিত্ব বা সার্বভৌমিকতার ধরন সম্পর্কে বিভিন্ন মতপার্থক্য আছে। এই মতপার্থক্যের ভিত্তিতে দুটি বিপরীত ধর্মী মতবাদ সার্বভৌমিকতাকে নিয়ে তৈরি হয়েছে, একত্ববাদ আর বহুত্ববাদ। একত্ববাদটা আমাদের জানতে হবে বহুত্ববাদ জানতে গেলে, যেটা আমি আগের ক্লাসে আলোচনা করেছি। একত্ববাদীরা বলছে রাষ্ট্রের সার্বভৌমিকতা হচ্ছে চূড়ান্ত ক্ষমতা। সেই ক্ষমতাকে কারোর সঙ্গে ভাগ করা যায় না। রাষ্ট্রের মধ্যে বসবাসকারী প্রত্যেকে সেই ক্ষমতাকে মানতে বাধ্য এবং এই সার্বভৌমিকতার বলেই রাষ্ট্র আইন তৈরি করে এবং সেই আইনকেও সকলকে মানতে হবে। কিন্তু বহুত্ববাদীরা এই একত্ববাদের সমালোচনা করেছেন। সমালোচনা করে তাদের তত্ত্ব নিয়ে আসছেন। বলছেন রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের যেমন ক্ষমতা আছে, রাষ্ট্র যেমন মানুষের ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে, তেমনি রাষ্ট্রের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান বা সংঘ আছে, যেমন তারাও কি করে মানুষের ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে। তাই তারাও জনগণের সার্বভৌমিকতা দাবি করতে পারে, অর্থাৎ জনগণের আনুগত্য দাবি করতে পারে। যেমন একটা প্রতিষ্ঠানের নাম মোহনবাগান। মোহনবাগান কি করে? ফুটবল খেলা নিয়ে কি করে? মানুষের মধ্যে কিন্তু তার প্রতিভার বিকাশ ঘটায়। স্কুল একটা প্রতিষ্ঠান। বহুত্ববাদীরা ঠিক এই জায়গায় বলছে যে এরাও কিন্তু মানুষের আনুগত্য দাবি করতে পারে। তাই একত্ববাদীদের তত্ত্ব ভুল যে রাষ্ট্রের একেবারে চূড়ান্ত ক্ষমতার অধিকারী, সেই ক্ষমতাকে ভাঙা যায় না। একত্ববাদীদের এই যে তথ্য, সেইটাকে নাকচ করে দিয়ে বহুত্ববাদীরা তাদের তথ্যকে উপস্থাপন করছে। এবারে তোমরা প্রশ্নের উত্তর এবং নোটসটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে দেখো যে নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ এই বোর্ডে বা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই বোর্ডে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের পল সায়েন্স অনার্সের দুটো পেপার আছে, এসএসসি পেপার আর ডিএসসিসি পেপার। এই দুটো পেপারে সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে, 2 দিন রেকর্ডেড ক্লাস, 1 দিন লাইভ ক্লাস। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক যোগাযোগ করতে পারো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা ক্লাসের 50% 40 থেকে 50% ক্লাস কিন্তু তোমরা ফ্রিতে ইউটিউবে দেখতে পাবে। চলো আজকে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও, আর যাদের অ্যাডমিশন নেওয়ার দরকার আছে বলে মনে করছো তোমরা অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা আছে সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদ তত্ত্বটি লেখো। অ্যান্সারটা ভালো করে বুঝবে। সার্বভৌমিকতা হলো রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। রাষ্ট্র এই ক্ষমতা ভোগ করে, এই ক্ষমতা বলে রাষ্ট্র আইন তৈরি করে, সেই আইনকে বলবৎ করে। এত গুরুত্বপূর্ণ হওয়ার সত্ত্বেও সার্বভৌমিকতার স্বরূপ কী, কোথায় তার অবস্থান, সে সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীরা একমত হতে পারেননি। এই ভিন্ন মতের জন্য সার্বভৌমিকতাকে কেন্দ্র করে দুটি বিপরীতধর্মী মতবাদ গড়ে উঠেছে।
একত্ববাদ ও বহুত্ববাদ। এবারে দেখো পয়েন্ট হচ্ছে বহুত্ববাদের উৎপত্তি। বহুত্ববাদ একত্ববাদের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে রাজনীতিতে আবির্ভূত হয়েছে। একত্ববাদের মতে সার্বভৌম হলো রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা। সার্বভৌমের আদেশ হলো আইন। রাষ্ট্রের এই আইন দেখো রাষ্ট্রের এই আইন রাষ্ট্রের অধীনে সব নাগরিক ও প্রতিষ্ঠান মানতে বাধ্য। রাষ্ট্র যে কোনো সামাজিক সংগঠনকে সৃষ্টি করতে বা বিনাশ করতে পারে। হবস, অস্টিন প্রভৃতি চিন্তাবিদরা এই মতবাদের সমর্থক। একত্ববাদের এই চরম মতবাদের ফলে রাষ্ট্র সর্বশক্তিমান হয়ে ওঠে। সামাজিক সংগঠনের স্বতন্ত্র অস্তিত্বে সংকট দেখা দেয়। তাই একত্ববাদের এই চরম মতবাদের প্রতিক্রিয়া হিসাবে বহুত্ববাদ জন্ম। তারপরে বলা হচ্ছে দেখো বক্তব্যের বহুত্ববাদের মূল বক্তব্য বা বৈশিষ্ট্য। মূল বক্তব্য বা বৈশিষ্ট্যে কী বলা হচ্ছে দেখো, অধ্যাপক ল্যাস্কি, ম্যাকাইভার প্রভৃতি বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী বহুত্ববাদের সমর্থক। এদের মূল বক্তব্য হলো রাষ্ট্রের হাতে সব ক্ষমতা থাকা উচিত নয়। সমাজে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সব ক্ষমতা রাষ্ট্রের হাতে না দিয়ে এই সব প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেওয়া উচিত, কারণ বিভিন্ন ধরনের সংগঠনের মধ্যে রাষ্ট্র একটি সংগঠন। অধ্যাপক ল্যাস্কির ভাষায়, দ্য স্টেট ইজ অনলি ওয়ান অ্যামং মেনি ফর্মস অফ হিউম্যান অ্যাসোসিয়েশন। তারপরে বলা হচ্ছে দেখো, তাই ক্ষমতা ভাগ করে দিলে জনগণের মঙ্গল হবে, কারণ মানুষের ব্যক্তিত্ব বিকাশে এই সব প্রতিষ্ঠান সাহায্য করে। বহুত্ববাদীরা রাষ্ট্রের বিলোপ চান না, শুধু রাষ্ট্রের ক্ষমতাকে কমাতে চান। বহুত্ববাদীরা তাদের সপক্ষে নিম্নলিখিত যুক্তিগুলি দেখিয়েছেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব। বহুত্ববাদের যুক্তি হলো রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মানুষের রাজনৈতিক দিকটা আলোকিত করতে পারে, কিন্তু রাজনৈতিক দিক ছাড়া মানুষের জীবনে বিভিন্ন দিক আছে, যেমন ধর্মীয় দিক, অর্থনৈতিক দিক প্রভৃতি। রাষ্ট্র এই দিকগুলির বিকাশ ঘটাতে পারে না। তাই মানুষের সব দিকের বিকাশ ঘটানোর জন্য বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন গড়ে উঠেছে, যেমন ধর্মীয় সংগঠন, অর্থনৈতিক সংগঠন প্রভৃতি। মানুষের বিকাশের জন্য এগুলির একান্ত প্রয়োজন। তাই রাষ্ট্র যেমন মানুষের আনুগত্য দাবি করে, তেমনি অন্যান্য সংঘও মানুষের আত্মবিকাশে সাহায্য করে বলে মানুষের আনুগত্য দাবি করতে পারে। আর এই কারণে রাষ্ট্র এই সব সংঘের ওপর হস্তক্ষেপ করতে পারে না। তারপরে বলা হচ্ছে দেখো, রাষ্ট্র আইনের ঊর্ধ্বে নয়। একত্ববাদীরা বলেছেন সার্বভৌমের আদেশ হলো আইন, অর্থাৎ রাষ্ট্রের স্থান হলো আইনের ওপরে। কিন্তু বহুত্ববাদের মতে একথা ঠিক নয়, কারণ রাষ্ট্র সৃষ্টির পূর্বে সমাজে কতগুলি নিয়মকানুন ছিল, রাষ্ট্র পরে এগুলিকে স্বীকার করে নিয়েছে, তাই রাষ্ট্র আইনের ওপরে নয়। তারপরে দেখো পরের পয়েন্ট বলা হচ্ছে সার্বভৌমের আদেশ আইন নয়। একত্ববাদীদের মতে সার্বভৌমের আদেশ হলো আইন, কিন্তু একথা মেনে নিতে বহুত্ববাদীরা রাজি নন। এমন অনেক আইন আছে যেগুলি সমাজের প্রথা থেকে এসেছে, কিন্তু এগুলি সার্বভৌম আদেশ থেকে সৃষ্টি হয়নি। প্রকৃতপক্ষে সমাজ জীবনে এই সব প্রথার এতই গুরুত্ব যে এগুলিকে অস্বীকার করা যাবে না। তারপরের পয়েন্ট আছে কি, রাষ্ট্রের সীমাবদ্ধ ক্ষমতা। সেখানে কি বলা হচ্ছে দেখো, বহুত্ববাদীরা বলেছেন প্রত্যেক প্রতিষ্ঠানের ক্ষমতার একটা সীমা আছে, তাই তার কার্যকলাপ সীমিত হওয়া উচিত। রাষ্ট্রেরও ক্ষমতার তেমনই সীমা আছে। সে মানুষের অন্তর্জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে না। একমাত্র সামাজিক প্রতিষ্ঠান এই দায়িত্ব পালন করতে পারে। রাষ্ট্রের হাতে এই দায়িত্ব দিলে সে তা পালন করতে পারবে না। অধ্যাপক ম্যাকাইভার একটি সুন্দর উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন একটা কুঠার যেমন পেন্সিল কাটার উপযোগী নয়, মানুষের অন্তর্জীবন নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্রও তেমন উপযোগী নয়। সুতরাং রাষ্ট্রের ক্ষমতা সীমিত হওয়া উচিত। তারপরে বলা হচ্ছে দেখো, রাষ্ট্রের অধিক ক্ষমতা বিপজ্জনক। বহুত্ববাদীরা মনে করেন রাষ্ট্রের ইচ্ছা সরকারের মাধ্যমে প্রকাশিত ও কার্যকর হয়। সরকার গঠিত হয় সাধারণ মানুষকে নিয়ে। তাদের হাতে বেশি ক্ষমতা দিলে ক্ষমতার অপব্যবহার হবে, স্বৈরাচারী হয়ে উঠবে। রাষ্ট্রবিজ্ঞানী অ্যাক্টন বলেছেন ক্ষমতা মানুষকে কলুষিত করে, বেশি ক্ষমতা বেশি কলুষিত করে। তাই রাষ্ট্রের হাতে সব ক্ষমতা না দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেওয়া দরকার।
তারপরে বলা হচ্ছে দেখো আন্তর্জাতিক সীমাবদ্ধতা। আন্তর্জাতিকতাবাদীরা বলেছেন অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্র সার্বভৌম ক্ষমতা নিয়ে যা খুশি করতে পারে না, কারণ তা করলে শক্তিশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্রকে আক্রমণ করবে, ফলে বিশ্ব শান্তি বিঘ্নিত হবে। তাই রাষ্ট্রের অবাধ ক্ষমতা স্বীকার করা উচিত নয়। তাছাড়া আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক আইন রাষ্ট্রের সার্বভৌমিকতাকে অনেকটা সীমিত করেছে। এভাবে বহুত্ববাদীরা মনে করেন রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে সামাজিক সংগঠনগুলির ভেতর থেকে সীমিত করে দিয়েছে। অন্য দিক থেকে আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান বাইরে থেকে তাদের শৃঙ্খলিত করেছে। সেই কারণে গ্রিন বলেছেন দ্য স্টেট ইজ লিমিটেড উইদিন ইট ইজ অলসো লিমিটেড উইদাউট। এবার সমালোচনা দেখো, সমালোচকরা বলেছেন বহুত্ববাদীদের যুক্তি ঠিক নয়, কারণ কারণ কি দেখো, প্রথমত হচ্ছে বহুত্ববাদীরা রাষ্ট্রের ক্ষমতাকে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেওয়ার পক্ষপাতী, কিন্তু একত্ববাদীদের মতে সমাজে সবার ওপর একটি সার্বভৌম শক্তি থাকা দরকার। তা না হলে যদি বিভিন্ন সংগঠনের মধ্যে বিরোধ দেখা দেয়, তার মীমাংসার জন্য কেউ থাকবে না, ফলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। অবশ্য এর উত্তরে বহুত্ববাদীরা বলেছেন বিভিন্ন সংগঠনের মধ্যে বিরোধ দেখা দিলে রাষ্ট্র বিচারকের ভূমিকা নিতে পারবে। সুতরাং দেখা যাচ্ছে বহুত্ববাদীরা শেষ পর্যন্ত রাষ্ট্রের শ্রেষ্ঠত্বকে স্বীকার করে নিয়েছে। দ্বিতীয়ত, মার্ক্সবাদীরা বলেছেন রাষ্ট্র হলো একটি শ্রেণী শোষণের হাতিয়ার, অর্থাৎ উৎপাদনের মালিকানা যাদের হাতে থাকে তারাই রাষ্ট্রের ক্ষমতা দখল করে চূড়ান্ত ক্ষমতা প্রয়োগ করে। এই ক্ষমতা একটি শ্রেণীর স্বার্থে পরিচালিত হয়, কিন্তু বহুত্ববাদীরা একে উপেক্ষা করেছেন। তারপর মূল্যায়ন। সমালোচিত হলেও বহুত্ববাদীদের অবদান কম নয়। এই মতবাদ সামাজিক সংগঠনের ওপর গুরুত্ব আরোপ করেছে, তাদের ওপর অহেতুক রাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদকে স্বাগত জানাতে হবে। প্রকৃতপক্ষে রাষ্ট্র অবাধ ক্ষমতার অধিকারী হলে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, ইতিহাস তাই বলে। তবে বহুত্ববাদীরা নৈরাজ্যবাদীদের মতো রাষ্ট্রের বিলোপ চায় না, তারা ক্ষমতাকে সীমাবদ্ধ করে রাখতে চায়। ব্যক্তির বিকাশ ও অধিকার সংরক্ষণের সাথে এই সীমাবদ্ধতার প্রয়োজন আছে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।